আছো? স্যার আমি তো আপনি শুনতে পাচ্ছেন না আমাকে? আমি বারবার আমি শুনছি, তুমি আছো তো? জি কাছে আছো? আচ্ছা বলো যে একটা প্যাটার্ন থেকে ইন্টেন্সিটি কিভাবে ক্যালকুলেট করা হয়। ইন্টেন্সিটি রোল 33। আচ্ছা বলো দেখি যে একটা একটা মেটেরিয়ালের মধ্যে দুইটা ফেজ আছে, এই ফেজটাকে তুমি কিভাবে ওয়েট ফ্র্যাকশন কিভাবে বের করবা, সংক্ষেপে বলো। রোল 33। হ্যালো। হ্যাঁ স্যার, আপনার হ্যাঁ, প্রথম প্রশ্নটার কি আনসার দেওয়া যাবে? আমি শুনে আনসার না, যাচ্ছিলাম না লেট আর কি। হয়ে গেছে এখন আপনি না, যে প্রশ্নটা করেছেন। আনসার লেট হয়ে আচ্ছা গেছে তাহলে কেননা। ফেস আইডেন্টিফিকেশনটা বলবো। বলো যে আচ্ছা ফেজ তাহলে এর ফেস ওয়েট ফ্র্যাকশন, আইডেন্টিফিকেশনটা কি বলবো? আইডেন্টিফিকেশন না, ফেজ ওয়েট ফ্র্যাকশন কিভাবে বের করবো, আইডেন্টিফিকেশন না, ওয়েট ফ্র্যাকশন। জি দুটো ফেজ আছে এ আর বি, কোনটা কত পার্সেন্ট আছে এটা কিভাবে বের করবা, সংক্ষেপে বলো। আচ্ছা তাহলে আপনি যে ওই যে এখানে একটা ইকুয়েশন আছে, আই ইকুয়াল টু কেসি বাই নিউ এম। তো ওইটা দিয়ে হচ্ছে ফ্রেড ইকুইফ্র্যাকশন হচ্ছে সি, আর লিনিয়ার অবজারভেশন কোএফিসিয়েন্ট অফ দ্য মিক্সচার হচ্ছে নিউ এম। তো কে তো কেটা হচ্ছে কনস্ট্যান্ট। তো এই ইকুয়েশনটার মাধ্যমে হচ্ছে আমি ফেস ওয়েট ফ্র্যাকশন বের করতে পারবো। হ্যাঁ, এখন কি তুমি স্লাইডটা ওপেন করছো তোমার সামনে? জি স্যার। স্লাইড ওপেন করে বলতেছো? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো আমি কোশ্চেন করার সাথে সাথে কেউ কিন্তু স্লাইড ওপেন করতে পারবে না। মিউট করো, সবাই মিউট করো, মিউট করো, সাবজেক্টে সব মিউট করো। আমি আপনার কোশ্চেনটা লেট করে শুনতেছিলাম। ঠিক আছে, তোমারটা শেষ। রোল 6 আসো। জি স্যার আছি। আচ্ছা, ফিল্টারের তুমি নাম শুনছো? ফিল্টার, রোল 6। এই কে মাইক অন রাখছো কে? কন্টিনিউয়াস শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, মিউট করো সবাই। যাকে বলবো তারটা শুধু আনমিউট করবা। হ্যাঁ, জি স্যার ফিল্টার। হ্যাঁ ফিল্টারের কাজ কি বলো? ফিল্টার স্যার শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক্স যে আমাদের পিকটা আছে সেটা বাদ দিয়ে বাকি সবগুলোই অ্যাবজর্ব করবে স্যার। ক্যারেক্টারিস্টিক এক্সরে বাদ দিয়ে বাকি সবগুলোই অ্যাবজর্ব করতে আমরা ফিল্টার ইউজ করি। আচ্ছা ঠিক আছে, তো এখন এই ক্যারেক্টারিস্টিক এক্সরেটা কিভাবে তৈরি হয়? ক্যারেক্টারিস্টিক্সটা স্যার কে আলফা। এই ক্যারেক্টারিস্টিক্স এক্সরেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে ফিক্সড থিটা আর ল্যামডার কারণে। একটা পার্টিকুলার প্লেনে যদি আমাদের ব্র্যাগস লটা ফলো করে ফিক্সড থিটা আর ল্যামডার কারণে, তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স এক্সরেটা পাবো, যেটাকে আমরা কে আলফা দ্বারা ডিনোট করতেছি স্যার। তোমার রোল নাম্বার কত? 6? রোল নাম্বার কত তোমার? জি স্যার। 6? আচ্ছা ঠিক আছে। 6 স্যার। হ্যাঁ ঠিক জি আছে, স্যার। তুমি মিউট করো, তোমার মাইকটা মিউট করো। রোল 1 আছো? ইয়েস স্যার আছি। আচ্ছা, তুমি বলো যে আমরা সংক্ষেপে বলবা আমরা স্ট্রেস কিভাবে মানে তোমার কি বলে এটাকে রেসিডুয়াল স্ট্রেস কিভাবে বুঝতে পারবো? আমাদের তো কাছে সাধারণত একটা আনস্ট্রেস যখন এক্সআরডি স্যাম্পল স্যাম্পল থাকবে, সেই স্যাম্পলে তো আমরা পিকের পজিশন গুলো জানবো। তো এখন আমরা নতুন করে যেটাকে টেস্ট করলাম,
সেটার রেজাল্ট হচ্ছে আজকে না, সেটার জন্য আমরা পিকের পজিশন গুলো কম্পেয়ার করব। যদি দেখি যে আমরা যে পিক গুলো দেখছিলাম সেই পিকের গুলো প্রায় সবকটাই একটু আহ, একটু বামে সরে গেছে, তখন আমি বলছি যে ডি স্পেসিংটা একটু বেড়ে গেছে, তার মানে অবশ্যই টেনশন আছে। আর যদি আহ, আর যদি এই প্রত্যেকটা পিকেই একটু একটু ডান দিকে মানে একটু হায়ার অ্যাঙ্গেলে চলে যায়, তাহলে আমি বুঝতে পারবো যে অবশ্যই এখানে প্লেন একটু ছোট হয়ে গেছে, সুতরাং কম্প্রেশন আছে। আচ্ছা, নন ইউনিফর্ম স্ট্রেন যদি হয় তাহলে পিকের শেপটা কেমন হয়? তাহলে তাহলে বামে হতে আপনার ডানেও যাবে না, বরং এটা পিকের যে হাইট সেটা কমে যাবে এবং দুই দিকে ছড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি মিউট করে ফেলো তোমার ইয়েটা। ওকে স্যার। রোল 45 আসছো? রোল 45। ইয়েস স্যার আছি। তুমি বলো যে ইউনিট সেলের যে তোমার স্কেটারিং হয় সেটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? জি স্যার। ইউনিট সেল থেকে যে স্কেটারিং হয় সে স্কেটারিংকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? আচ্ছা বলো দেখি স্কেটারিং। স্ট্রাকচার ফ্যাক্টর। হ্যালো না না, তো লেট করে বললে তো হবে না, তুমি স্লাইড খুলে যদি তোমরা যদি বলবো তাহলে তো সমস্যা। স্যার আমি শুনতেই পারছি না আপনার কথাটা শোনা যায় লেটে স্যার, নেটের ঝামেলার জন্য। স্যার অনেক স্কেটারিং কিভাবে হয় বলো? স্কেটারিং কিভাবে হয়? স্ক্যাটারিং স্যার ইউনিট স্যার ইউনিট সেলের সব অ্যাটম থেকে স্ক্যাটার করে, মানে এই যে এক্স রে গুলা যখন পড়ে তখন হচ্ছে ওখান থেকে বিভিন্ন প্লেন থেকে স্ক্যাটার করে ইউনিট সেলে। স্কেটার কি নিউক্লিয়াস থেকে হয় না ইলেকট্রন থেকে হয়? স্যার অ্যাটম থেকে, স্যার যতগুলো অ্যাটম থাকে সবগুলা থেকে স্ক্যাটারিং হয় মেইনলি। আচ্ছা, এরপরে তোমার মিউট করে ফেলো তোমার ইয়েটা। রোল 4 বলো, রোল 4। জি রোল স্যার, 4 আছে? আমি এতক্ষণে কানেক্ট করতে পারছি স্যার, নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি বলো যে স্কেটারিংটা কিভাবে হয়? স্যার স্ক্যাটারিং মূলত যখন একটা এক্স রে বিম এসে পড়ে তখন ও মূলত ইলেকট্রনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কারণ এক্স রে যে এনার্জি আছে ওটা দিয়ে ও ইলেকট্রনকে অসিলেট করে হায়ার এনার্জি স্টেটে পাঠিয়ে দিতে পারে, তারপরে আবার যখন ও ফেরত আসে তখন ও হচ্ছে ডিফ্র্যাক্টেড বিমটাকে রিলিজ করে। তো নিউক্লিয়াসকে অসিলেট করানোর মতো এনার্জি এক্স রে নাই, বিকজ নিউক্লিয়াস খুবই হেভি ইলেকট্রনের তুলনায় বা ফোটনের তুলনায়, খুবই ম্যাসিভ পার্টিকেল, অনেকগুলা প্রোটন নিউট্রন আছে। তো বেসিক্যালি যদি আমরা ধরি যে পুরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্ক্যাটারিং কিভাবে হচ্ছে, তাহলে একেবারে ইলেকট্রন থেকে আসতে হবে, যে একটা সিঙ্গেল ইলেকট্রন কিভাবে স্ক্যাটারিং করে এটা আমাদের আগে বুঝতে হবে, ক্যালকুলেট করতে হয় যে একটা সিঙ্গেল ইলেকট্রনে যদি একটা এক্স রে বিম এসে পড়ে তাহলে সেটা কোন অ্যাঙ্গেলে কত ইন্টেন্সিটিতে স্ক্যাটার হচ্ছে। আচ্ছা শোনো, জি স্যার। এই এক্স-রে আমরা যেটা স্টাডি করি, স্ক্যাটারিং Yes, হয় sir. যেটা আমরা এক্স-রে বিম যেটা আমরা স্টাডি করি, সেটা কি এটা কোহেরেন্ট না নন কোহেরেন্ট? এক্স রে বিম আর ডিফ্র্যাক্টেড বিমটা কোহেরেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে। রোল 35 আছো? রোল 35। রোল 35 আছে? স্যার ওকে দেখতেছি অন আছে, ও হয়তো শুনতে পাচ্ছে না বা কিছু। রোল 36 আছে? জি স্যার, ও আছে। মাসুদ আছো? আচ্ছা, তুমি বলো দেখি শর্ট ওয়েভলেন্থ বলতে কি বোঝায়?
স্যার শর্ট ওয়েভলেংথ বলতে বোঝায় হচ্ছে আপনার যে মিনিমাম যে লেংথ ল্যামডার জন্য মানে ওয়েভলেংথের জন্য আমরা হচ্ছে একটা ইন্টেন্সিটি পাবো, তার আগ পর্যন্ত আমরা ইন্টেন্সিটি পাবো না কিছু লেংথের জন্য, ওয়েভলেংথের জন্য। ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রে কে আলফাটা কিভাবে তৈরি হয়? ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রে তো কে আলফা, এটা কিভাবে তৈরি হয়, কিভাবে প্রোডিউস হয়? এটা স্যার প্রডিউস হয় হচ্ছে আপনার যখন আমরা ইলেকট্রন গুলাকে ডিসেলারেট করতে পারি, আমরা যখন হাই ভোল্টেজ ইন্টেন্সিটি পাঠাই তখন ওই ইলেকট্রন গুলো ডিসেলারেট হয় এবং তারা কাইনেটিক এনার্জি হচ্ছে আসে। তো সেই কাইনেটিক এনার্জি থেকে ডিফ্রাকশন যেটা হয় ওইটা আসে এবং আমাদের কে এল এম যেসব কক্ষপথ গুলো আছে ওখান থেকে হয়তো কে আলফা 1 কে আলফা 2 এই ধরনের ডাবলেট গুলো আসে। রোল 44 আছে? রোল 44 না স্যার, নাই। না স্যার এখন প্রেজেন্ট নাই। রোল 23 আছে? রোল 23 স্যার আছি। তুমি বলো কন্টিনিউয়াস স্পেকট্রাম এটা কি জিনিস? স্যার কন্টিনিউয়াস স্পেকট্রাম হচ্ছে যে যখন ভোল্টেজ এক্সরে টিউব থেকে ইলেকট্রনগুলোকে ডিসেলারেট করা হয় লোয়ার ভোল্টেজে হায়ার ওয়েভলেন্থে, আমরা কিছু কন্টিনিউয়াস রেডিয়েশন পাই আর কি, কিছু স্মুথ কার্ভ পাই। ওই কার্ভগুলো হচ্ছে হোয়াইট রেডিয়েশন থাকে, হেটেরোক্রোমেটিক হয়, মানে যেগুলোর মধ্যে সব ধরনের মানে সব ওয়েভলেন্থের রেডিয়েশন গুলাই থাকে। সো বিভিন্ন ওয়েভলেন্থের একটা মিক্সচার থাকে, এটাকে কন্টিনিউয়াস রেডিয়েশন বলে। আরেকটা হচ্ছে যে আমরা এই একটা ইন্টেন্সিটি একটা লাইন পাওয়ার কথা, কিন্তু লাইন না পেয়ে একটা হোয়াইট একটা পিক পেয়ে থাকি। স্যার ইন্টেন্সিটি একটা লাইন পাবো যখন হচ্ছে একটা ইনফাইনাইট ক্রিস্টাল হবে, মানে লাইক পারফেক্ট একটা ক্রিস্টাল হবে। বাট বেসিক্যালি আমাদের ক্রিস্টাল গুলো পারফেক্ট হয় না, অনেক স্মল সাইজের ক্রিস্টাল হয়ে থাকে, যার কারণে দেখা যায় যে ব্র্যাগ অ্যাঙ্গেল থিটা বি যেটা পাওয়া উচিত তার চেয়ে পরিবর্তে হয়তো কখনো তার চেয়ে একটু বড় বা ছোট হতে পারে, মানে কমপ্লিট কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সটা নাও হতে পারে, আবার কমপ্লিট ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সও হয় না, যেহেতু স্মল ক্রিস্টালে হচ্ছে গিয়ে মানে অ্যাকুরেট প্লেন গুলা অ্যাকোমোডেট নাও করতে পারে। তো তখন হচ্ছে আমরা দেখা যায় যে একটা সিঙ্গেল লাইনের পরিবর্তে একটা এরিয়া অফ ইন্টেন্সিটি পাই। তুমি মিউট করো। এখন রোল 14 আছো? না স্যার 14 নাই। 14 কি পার্মানেন্ট আছে? দিশা আমার সাথে ক্লাস মানে অন্যদের সাথে ক্লাস করে আর কি। 11 বলো। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা তুমি বলো যে লাউই মেথডে যে আমরা এক্সরে সিগন্যাল যেটা পাই সেটা কেমন হয়? স্যার লাউই মেথড দুই রকম হয়, এটা হচ্ছে ট্রান্সমিশন আর ব্যাক রিফ্লেকশন। তো অ্যাকচুয়ালি হচ্ছে হোয়াইট এক্সরে পাস করি তো হচ্ছে অনেকগুলা ডট দেখা যায় এটা ইয়ার উপর, সারফেসের উপর, ওই হোয়াইট এক্সরে রিফ্লেক্টেড হয়। আচ্ছা আমরা কখন তোমার কোন টাইপ কন্টিনিউয়াস রিং যেটা কোন তোমাদের কিছু ছবিতে দেখানো স্যার, কোন স্যাম্পলের জন্য আমরা এরকম ইয়া পেয়ে থাকি, ডিফ্লেকশন পেয়ে থাকি? মানে স্যার কন্টিনিউয়াস কি বললেন? হ্যালো, এটা হচ্ছে যে কোন টাইপ ডিফ্লেকশন তোমার দেখানো হয়েছে, একটা হচ্ছে স্পট আর একটা কোন। জি স্যার। হ্যাঁ আর এটা কোন টাইপ কখন পেয়ে থাকি, কোন ধরনের স্যাম্পল? আচ্ছা পাউডার মেথডের জন্য স্যার, মানে কোনের মতো বের হয়ে আছে, মানে স্যার মানে বলতেছেন যে কোন টাইপ, মানে পলিক্রিস্টাল ম্যাটেরিয়ালে যে আসলে ওই মিউট করো, মিউট করো। রোল 17 আছে? জি স্যার আছে। তুমি বলো ইউএলডি স্কয়ারটা, ইউএলডি স্কয়ারের নাম শুনছো না? এটা কিভাবে তৈরি করা হয়? স্যার এটা রেডিয়াসটা 1/λ নিয়ে মানে একটা স্ফিয়ার তৈরি করা হয় স্যার। এটা দিয়ে কি করা হয়? এটা কাজ কি? জি স্যার। ইউএলডি স্কয়ারের কাজ কি? স্যার এটা দিয়ে স্যার মানে ব্র্যাগের লটা মানে ইয়া করা হয় আর কি। এটা দিয়ে আমরা কি পাই?
হ্যাঁ রাখো, তুমি মিউট করো। রোল 2 আছো? ইয়েস স্যার। হ্যালো, হ্যাঁ, রোল 2 বলো যে রিফ্লেকশন আর ডিফ্লেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার রিফ্লেকশন হলো যে একটা সারফেস থেকে হয়, এটা থিন সারফেস থেকে হয়, আর ডিফ্র্যাকশন হতে হলে স্যার মানে অ্যাটম লাগবে, এবং রিফ্লেকশন হলো সারফেস থেকে হবে, এবং এটার ম্যাটার করবে না যে ব্র্যাগস ল স্যাটিসফাইড করে কি না, কিন্তু ডিফ্র্যাকশনের জন্য অ্যাটম গুলোকে ব্র্যাগস ল স্যাটিসফাই করতে হবে, এবং রিফ্লেকশনের ইন্টেন্সিটি মোটামুটি ভালো একটা সারফেস হলে ভালোই পাওয়া যায়, কিন্তু ডিফ্র্যাকশনের ইন্টেন্সিটি খুবই কম হয়। রিফ্লেকশনের ইন্টেন্সিটি কি তোমার এই কমবে? মানে কম হয় স্যার কম্পারেটিভলি। আচ্ছা, ডিফ্লেকশনের ইন্টেন্সিটি কত পাওয়া যায়? আমরা যে রিফ্লেক্টিভ বিম পাই কত পার্সেন্ট ডিফ্লেকশন হয়? স্যার কত পার্সেন্ট অ্যাজ ইন? ইনসিডেন্ট বিমের কত ও স্যার পার্সেন্ট? 1% এরও কম। তুমি যোগ করো। রোল 24 আছো? ইয়েস স্যার। ব্র্যাগ ল স্যাটিসফাই করতে গেলে কি করতে হয়? জি স্যার। ব্র্যাগ ল স্যাটিসফাই করতে গেলে কি কন্ডিশন ফুলফিল করতে হয়? ব্র্যাগস ল স্যাটিসফাই করার জন্য আমার ওই যে থিটা আর ল্যামডা স্যার ওগুলা হচ্ছে মানে স্যার কি বলবো, থিটা আর ল্যামডার জন্য স্যার দেখবো আর কি যে আমার মানে কোন পার্টিকুলার প্লেন থেকে একটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য আমার মানে ব্র্যাগস অ্যাঙ্গেল কত আসতেছে আর কি। হাইয়েস্ট পিক ইন্টেন্সিটি স্যার পাবো কোথায়, কোন অ্যাঙ্গেলের জন্য? ব্র্যাগস অ্যাঙ্গেল থেকে কিভাবে তুমি এই ক্রিস্টাল প্লেন বের করতে পারবে? জি স্যার। ব্র্যাগস অ্যাঙ্গেল অর্থাৎ ব্র্যাগস, তুমি একটা এক্সট্রা ডিফ্লেকশন পেলা, সেখান থেকে কিভাবে ব্র্যাগস ল অ্যাপ্লাই করে তুমি প্লেন বের করতে পারবা, প্লেন আইডেন্টিফাই করতে পারবা? স্যার আমার যে স্ক্যাটার্ড বিমগুলো আসবে কোনো পার্টিকুলার প্লেন থেকে, ওই স্ক্যাটার্ড বিমগুলো যদি স্যার ইন ফেজ থাকে এবং ওই স্ক্যাটার্ড বিমগুলোর মধ্যে যদি স্যার পাথ ডিসটেন্স ল্যামডার সরল গুণিতক বা n টাইমস ল্যামডা। প্রশ্ন বুঝো না, প্রশ্ন বললাম যে তুমি একটা প্যাটার্ন দেওয়া আছে, তুমি ব্র্যাগ অ্যাঙ্গেল থেকে কিভাবে তুমি এটা কোন প্লেন থেকে আসতেছে সেটা প্লেন আইডেন্টিফাই করতে পারবা? ব্র্যাগস অ্যাঙ্গেল থেকে প্লেন আইডেন্টিফাই করা? হ্যাঁ। ব্র্যাগস ল থেকে প্লেন আইডেন্টিফাই স্যার প্লেনার স্পেসিং বের করে ডি। এত সময় নিতে হবে না স্যার, ফর্মুলা থেকে। তোমারটা মিউট করো। রোল 3 আছো? জি স্যার। তুমি বলো ক্রিস্টালিনিটি আমরা কিভাবে মেজার করি? স্যার ক্রিস্টালিনিটি প্রথমত আমরা গ্রাফে যদি একদম অনেকগুলো লাইন পাই তাহলে হচ্ছে স্যার এটা একটা ক্রিস্টালিনিটি আমরা বুঝতে পারবো। আর একটা জিনিস স্যার, যদি আমরা গ্রাফে এরকম লাইন না পেয়ে অনেকটা ওয়েভের মতো কিছু দেখতে পারি তাহলে সেটাকে হচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে আর কি লিকুইড বা অ্যামরফাস ফেজ আছে। আর স্যার এটাকে হচ্ছে গিয়ে একটা মেজারমেন্ট করা হয় যে ক্রিস্টালিনিটি ডিভাইডেড বাই সব ধরনের ফেজ, যেমন লিকুইড সরি অ্যামরফাস প্লাস ক্রিস্টাল ইনটু 100, সো আমরা একটা রিলেটিভ মেজারমেন্ট পাবো। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। জি স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো ক্রিস্টালিনিটির ব্যাপারটা? স্যার প্রথমত আমরা হচ্ছে স্যাম্পলের কি বলে ডিফ্র্যাকশন প্যাটার্ন থেকে আমরা দেখতে পাবো, যদি স্যার ইন্টেন্সিটি গ্রাফের মধ্যে আমরা অনেকগুলো স্পাইক দেখতে পাই তাহলে স্পাইক তো আসলে আমরা কি স্পাইক দেখা যায় শুধু। আর এটা বলো যে আইডিয়াল এবং নন আইডিয়াল কন্ডিশনের ভিতরে ডিফারেন্স কি? হ্যালো। জি স্যার, আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? আমি অ্যানসার করেছি।
হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি বলো আইডিয়াল এবং নন আইডিয়াল কন্ডিশনের মধ্যে ডিফারেন্স কি? স্যার আইডিয়াল আর নন আইডিয়াল কন্ডিশন বললেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি স্যার। স্যার আইডিয়াল কন্ডিশন হবে ইনসিডেন্ট বিম একদম পারফেক্টলি প্যারালাল হতে হবে, তারপরে স্যার মনোক্রোমাটিক রেডিয়েশন হতে হবে, এবং স্যার পারফেক্ট ক্রিস্টাল হতে হবে। আর স্যার নন আইডিয়াল ঠিক আছে। কন্ডিশনের আচ্ছা স্যার, ঠিক আছে মিউট করো। জি স্যার। স্যার আমার প্রথম অ্যান্সারটা আপনার কোয়েশ্চেন শুনছি শুনতে অনেক টাইম লেগে, আচ্ছা স্যার, জি স্যার। রোল 48 আছো? রোল 48 ইয়া তুমি স্যার একটু আছে, স্যার আছে 48। আচ্ছা তুমি বলো যে থিন ফিল্ম কিভাবে আমরা, আমার সাথে শুনতে পাচ্ছ? থিন ফিল্ম কিভাবে, থিন ফিল্ম কিভাবে হ্যালো তুমি আমার প্রশ্ন শুনতে পাচ্ছ? 48 হ্যালো আমার প্রশ্ন শুনতে পেয়েছো? আমার প্রশ্ন শুনতে পেয়েছো? 48 রোল 48 রোল 30 আছো? রোল 30 জি স্যার। তুমি বলো যে থিন ফিল্ম থেকে কিভাবে এক্সিবিশন নেওয়া হয়, থিন ফিল্ম ক্যারেক্টারিস্টিক থেকে কিভাবে এক্সিবিশন নেওয়া হয়? কি স্যার? থিন ফিল্ম আরেকবার বলেন। থিন ফিল্ম থেকে থিন ফিল্ম তুমি যদি এক্সিবিশন নিতে চাও কিভাবে নিবা? হ্যালো থিন, হ্যালো হ্যাঁ বলো। থিন ফিল্ম, হ্যাঁ থিন ফিল্ম থেকে এক্সরে করতে গেলে কিভাবে করতে হবে? স্যার স্যার ইন্টেন্সিটি কিভাবে পাবো? কিভাবে থিন ফিল্ম থেকে তুমি মানে থিন ফিল্ম তুমি যদি Hello? এক্সরে এক্সআরডি করতে চাও, থিন ফিল্ম কিভাবে এক্সআরডি করতে চাইলে একটা থিন ফিল্মে কিভাবে করতে হবে? সরি স্যার, এটা স্যার বুঝতেছি না। হ্যাঁ না বুঝলে বলো যে আমি বুঝতেছি, আমি তো বুঝতেছি না, তুমি কোশ্চেন শুনতেছি কি শুনতেছো না, না বুঝলে বলবো যে আমি পারি না, তাহলে সময় নষ্ট কম হবে না? একটা হচ্ছে শুনতে পাচ্ছ না, আর একটা পারো না, দুটো দুটো ডিফারেন্স আছে না? আচ্ছা ক্রিস্টালাইন এবং অ্যামোরফাস স্যাম্পলের মধ্যে যে এক্সআরডি পাবা তার পিকের কি ডিফারেন্স আছে নাকি, থাকলে কি? স্যার আমি আপনার কথা স্যার একটু একটু শুনি, আর কিছুই শোনা যাচ্ছে না। এখন শুনো নাই আমি কি বলছি, যে একটা ক্রিস্টালাইন স্যাম্পলের এক্সআরডি নিলে যে এক্সআরডি পাবা, একটা অ্যামোরফাস স্যাম্পলের এক্সআরডি নিলে একই রকম পাবা কিনা? আমার প্রশ্ন শুনতে পাইছো? না স্যার। একটা ক্রিস্টালাইন স্যাম্পলের এক্সআরডি নিলে তুমি যেরকম পাবা, একটা অ্যামোরফাস স্যাম্পলের এক্সআরডি নিলে সেটা কি একই রকম পাবা কিনা? না স্যার একই রকম পাবো না স্যার। ক্রিস্টাল, হ্যাঁ হ্যাঁ ক্রিস্টালাইন নিলে স্যার আমরা শার্প পিক পাবো, ক্রিস্টালিনটির জন্য স্যার শার্প পিক পাবো, আর অ্যামরফাসের জন্য এরকম শার্প পিক পাওয়া যাবে না। আচ্ছা রোল 10 আছো? জি স্যার। হ্যাঁ জি স্যার আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি বলো যে রিফ্লেকশন আর ডিফ্লেকশনের ভিতরে পার্থক্য কি?
স্যার রিফ্লেকশনের ক্ষেত্রে যে ইনসিডেন্ট বিম আসে সেটা হচ্ছে ল অফ রিফ্লেকশন অনুযায়ী প্রায় 100%ই সেম অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে যায়। আর ডিফ্রাকশনের ক্ষেত্রে যে আমাদের ইনসিডেন্ট বিম গুলো আসে সেটা হচ্ছে সারফেস থেকে রিফ্লেকশনের মতো রিফ্লেক্ট না করে ভিতরে অনেকগুলো অ্যাটমকে প্লেন অফ অ্যাটমস কে ইনকর্পোরেট করে এবং হচ্ছে তখন ইলেকট্রন ভিতরে যে অ্যাটম গুলো আছে অ্যাটমের ভিতরে যে ইলেকট্রন গুলো থাকে তারা ওই রিফ্লেকশনের কিছু অংশ মানে ওই ইনসিডেন্ট বিমের কিছু অংশ স্ক্যাটার করে। আর হচ্ছে এই ক্ষেত্রে যে স্ক্যাটারিং টা পাওয়া যায় সেটা হচ্ছে ইনসিডেন্ট বিমের খুবই সামান্য পার্সেন্টেজ। স্ক্যাটারিং ফ্যাক্টর কাকে বলে? অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টরটা হচ্ছে স্যার একটা ইলেকট্রন সরি একটা অ্যাটম থেকে বের হওয়া সব ওয়েভের অ্যামপ্লিটিউড আর হচ্ছে একটা ইলেকট্রন থেকে বের হওয়া ওয়েভের অ্যামপ্লিটিউডের রেশিও। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমারটা মিউট করো। রোল 40 আছো? রোল 40? স্যার রোল 40 আছো? জি স্যার। প্রেফারেন্সিয়াল ওরিয়েন্টেশন কি বুঝাও? স্যার মানে ওই ক্রিস্টাল লাইন প্লেন গুলা স্যার যেখানে স্যার ভালো পিক পাবো বা ডিফ্রাকশন ভালো হবে স্যার সেই প্লেন গুলাকে আমরা প্রিফারেন্সিয়াল প্লেন বলি। একটা एग्जांपल দাও তো দেখি। আমি স্যার ক্লাসে যেমন एग्जांपल করছিলাম, তুমি বলো। एग्जांपल স্যার মানে প্লেনের एग्जांपल দেব স্যার? একটা एग्जांपल দিয়ে বুঝাও। স্যার প্লেন যেমন স্যার বিসিসি তে বা এফসিসি তে সব ধরনের প্লেন থেকে স্যার হচ্ছে ডিফ্রাকশন হয় না স্যার। যেমন বিসিসি তে তিনটা অর্ডিনেটের মানগুলা স্যার ইভেন হওয়া লাগবে এরকম স্যার। এরকম কিছু আচ্ছা স্যার? তুমি কি তো 14? আমি आंसर দিব না তো এখন, আজকে শুনবো তোমাদের কাছ থেকে। 40 না তুমি? জি স্যার। রোল 50 আছো? জি স্যার আছি। আচ্ছা আমরা যে এক্সাইট হ্যালো করি, আমরা যে এগুলো কি আইডিয়াল কন্ডিশন না নন আইডিয়াল কন্ডিশন থাকে? রোল 50 নন আইডিয়াল কন্ডিশনে থাকে। আচ্ছা নন আইডিয়াল কন্ডিশন থাকা আমাদের কি কোনো অ্যাডভান্টেজ আছে না জি স্যার। ডিসঅ্যাডভান্টেজ? শোনা যায় না? নন আইডিয়াল কন্ডিশনটা থেকে আমরা কোনো অ্যাডভান্টেজ পাই কিনা? নন আইডিয়াল কন্ডিশন থেকে আমরা কোনো অ্যাডভান্টেজ পাই কিনা? স্যার এটা তো জানি না। রোল 14 তো নাই, রোল 15 আছে? রোল 15? Yes sir. Yes sir. স্যার শোনা যাচ্ছে? Yes sir. রোল 15 এক্স-রে ডিফ্লেকশন ব্যবহার করে তুমি কি কি কাজ করতে পারো আর কি কি ক্যারেক্টারাইজ করতে পারো? স্যার আবার একটু বলবেন স্যার? এক্স-রে ডিফ্লেকশন টেকনিকে তুমি কি কি জিনিস অ্যানালাইসিস করতে পারবা, কি কি করতে পারবা, কি কি ইনফরমেশন পাবা? স্যার আমরা ক্রিস্টাল স্ট্রাকচার, তারপর ক্রিস্টাল সাইজ, প্লেন এইসব আর কি জানতে পারবো। তারপর হলো আর কি ক্রিস্টালের শেপ, তারপর আচ্ছা কোন ফেজ কি পরিমাণ আছে এইগুলো আমরা জানতে পারবো। ফিল্টারের কাজ কি তুমি জানো? স্যার ফিল্টার হলো স্যার আমরা আমাদের কন্টিনিউয়াস যখন রেডিয়েশন হয় তখন আমাদের অনেক আমরা মনোক্রোমাটিক এক্সরে পাওয়ার জন্য আমাদের বাকি ওয়েভলেন্থ গুলাকে আমাদের শোষণ করা লাগে। তো ফিল্টার হলো এই জিনিসগুলোকে অ্যাবজর্ব করে নেয়। হ্যালো স্যার মিউট করো তুমি। রোল 19 আছো? রোল 19 19 Yes sir. 19 আছো? Yes sir. আচ্ছা বলো কেন Yes sir. কেন এক্স-রে ডিফ্লেকশন টেকনিকে আমাদের মনোক্রোমেটিক
ওয়েভলেন্থ প্রয়োজন হয়? স্যার আমরা যদি হোয়াইট লাইট ইউজ করি তাহলে তো মানে সব মানে ল্যামডার ভ্যালুগুলা ভ্যারি করবে এবং তো হচ্ছে স্যার আমরা খুবই একটা কন্টিনিউয়াস পিক পাবো এই কারণে মানে এখানে ফেজ আইডেন্টিফিকেশন এখান থেকে করা যাবে না। কেন যাবে না? স্যার আমাদের তো মানে একটা সার্টিন ল্যামডার জন্য আমরা পিক পাই, মানে ল্যামডার ভ্যালু তো স্যার একটা সার্টিন ল্যামডার জন্য আমরা কোনো একটা মানে প্লেন থেকে পাই। কেন পাই ওইটা আমি বলছি, কেন আমি রেঞ্জ দিলে পাবো না? ওই প্রশ্নটাই আমার প্রথম থেকে ছিল। স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি। প্রশ্ন তো প্রথমেই বললাম, তুমি স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি, আবার যদি আমি বললাম যে কেন আমরা মনোক্রোমেটিক স্যার কোশ্চেনটা কেন, আগের কোশ্চেনটাই কেন মনোক্রোমেটিক ওয়েভলেন্থ আমরা ইউজ করি, কেন আমরা রেঞ্জ পাঠাই না? আমার প্রশ্ন প্রথম থেকে একটাই ছিল। স্যার আমরা যদি মানে মনোক্রোমেটিক ল্যামডা তো স্যার মানে কনস্ট্যান্ট, মানে একটা সার্টিন ল্যামডা, আমরা তো হোয়াইট লাইট পাঠালে তো ল্যামডা গুলা ডিফারেন্ট এখানে থাকে। তুমি কোনটায়, এই যে আমরা যে বিভিন্ন ধরনের এক্সরে ডিফ্লেকশন পেয়েছিলাম, একটা স্পট টাইপ পেয়েছো, তারপর হচ্ছে যে কোন টাইপ পেয়েছো, কোন টাইপ এটা কেন কোন স্যাম্পল থেকে তৈরি হয়, কোন স্যাম্পল থেকে আসে, কোন টাইপটা কোন ধরনের স্যাম্পল থেকে? স্যার আপনার কথা খুবই মানে কেটে কেটে আসতেছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। কোন টাইপ কোন কোন কোনের মতো করে যে এক্সরে ডিফ্লেকশনের আসে, কোন টাইপ এক্সরে ডিফ্লেকশনটা কোন ধরনের স্যাম্পল থেকে আসে? স্যার পাউডার। তোমার রোল নাম্বার কত বললাম? রোল নাম্বার কত ছিল? তোমার স্টুডেন্ট নাম্বার কত? হ্যালো, তোমার স্টুডেন্ট নাম্বার কত? স্যার 19। স্যার 90। হ্যাঁ, তুমি মিউট করো। রোল 29 আছো? জি স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা একটা আছি স্যার, শোনা। হ্যাঁ বলো, একটা থিন ফিল্ম যদি তুমি এক্সরে ডিফ্লেকশন করে অ্যানালাইসিস করতে চাও কিভাবে করবা? স্যার এটা তিনটা মাধ্যমে যে কোনো মাধ্যমে করা যাবে, সেটা হচ্ছে যে পাউডার মেথড, রোটেটিং ক্রিস্টাল অথবা লাউই মেথডের মাধ্যমে। তো থিন ফিল্ম যেটা আছে ওটা যদি আমরা লাউই মেথড ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে লাউই মেথডের ওই যে সিলিন্ড্রিক্যাল ফিল্মটা সিলিন্ড্রিক্যাল শেপ করে তারপরে ভিতরে ঢুকাই দিব আর কি। তো ওইখানে পরে স্পট গুলা পড়বে ডিফ্রেকশন যেখানে। এটা বলো যে ক্রিস্টাল সাইজ কিভাবে মেজার করবা? ক্রিস্টাল সাইজ তোমার এটা মানে বুঝি নাই ভালো করে। মাধ্যমে এক্সআরডির মাধ্যমে কিভাবে ক্রিস্টাল সাইজ মেজার করবা? এক্সআরডির মাধ্যমে কিভাবে ক্রিস্টাল সাইজ মেজার করা যায়? না স্যার, ক্রিস্টাল সাইজ তো মেজার করা যায় না। পাউডার মেথডের মাধ্যমে মেবি করা যায়, পাউডার মেথডের মাধ্যমে করা যায়। এবিসি টা ক্রিস্টাল ল্যাটিসটা বের করা যায়। আমি তো কোন মেথড তো আমি বলতেছি না, আমি বলছি যে তুমি ক্রিস্টাল বা গ্রেন সাইজ মেজার করতে পারো কিনা এক্সরে ডিফ্লেকশনের মাধ্যমে? না স্যার, পারি না। রোল 42 আছো? জি স্যার আছি। তুমি বলো যে অ্যামরফাস আর ক্রিস্টালাইন স্যাম্পলের মধ্যে এক্সরে ডিফ্লেকশনের প্যাটার্নের কি ডিফারেন্স আছে? স্যার অ্যামরফাসের ক্ষেত্রে কিছুটা মানে ক্রিস্টালের এই শার্প পিক পাবো যদি ক্রিস্টাল হয়, আর যদি অ্যামরফাস হয় তাহলে স্যার পিকটা একটু ছড়িয়ে যাবে এবং ছোট হবে, আমরা শার্প পিক পাবো না। কয়টা পিক পাবা? অ্যামরফাসের জন্য কি একটা পিক পাবা না অনেক পিক পাবা? স্যার অ্যামরফাসের জন্য আমরা স্যার একটাই পিক পাবো, কিন্তু সেই এরিয়াটা একটু বড় হবে, একটু মোটা হবে। আচ্ছা, একদম শার্প পিক পাবো। শর্ট ওয়েভলেন্থ নাম শুনছো? শর্ট ওয়েভলেন্থ। জি স্যার। জি স্যার। এটা ভোল্টেজের সাথে বাড়ে না কমে?
স্যার ভোল্টেজ যদি বাড়ায় দেওয়া হয় তাহলে স্যার ওয়েভলেন্থ শর্ট ওয়েভলেন্থের কথা বলতেছি, ওয়েভলেন্থ না, শর্ট ওয়েভলেন্থ বাড়ে না কমে? স্যার কমবে স্যার, শর্ট ওয়েভলেন্থ কমে যাবে। তুমি কত? 42? জি স্যার। তুমি অফ দাও। রোল 35 আছে? রোল 35 সূর্য? স্যার ওকে তো দেখছিলাম, ও তো আছে। ওই রেসপন্স করছে না কেন? স্যার ওয়েট করতেছিলাম স্যার ওর জন্য। কি মুশিউর আছে নাকি? রোল 34 34 আছে? জি স্যার। মাহি তুমি বলো এক্সরে। হ্যাঁ, এক্সরে কিভাবে জেনারেট করে? এক্সরে কিভাবে জেনারেট করে? হ্যাঁ, আমরা যখন এরকম একটা ভ্যাকুয়ামের মধ্যে হাই স্পিড ইলেকট্রন এক্সিলারেট করি, মানে সেটা সৃষ্টি করি হচ্ছে হাই ভোল্টেজ ফিল্ডের মাধ্যমে, এবং তারপর সেটা গিয়ে একটা মেটাল টার্গেটের সঙ্গে কলিশন হয়, তো তারপরে সেই ইলেকট্রনটার হচ্ছে ডিসিলারেশন হয় এবং তখন সেটার যে কাইনেটিক এনার্জি ছিল সেটাই হচ্ছে যে এক্স রেডিয়েশন হিসেবে কনভার্টেড হয়ে যায়। এখন সেই রেডিয়েশন পুরোটাই কি আমরা স্যাম্পলের উপর ফেলি? জি স্যার। আচ্ছা, টার্গেট যেটা যে মেটালের উপর পড়ে সেই মেটালের যদি এই অ্যাটমিক ওয়েট যদি বেশি থাকে কম থাকে, এর সাথে কি এক্স ওয়েভলেন্থের কোনো ডিফারেন্স হয়? জি স্যার, সেটার অ্যাটমিক ওয়েটের উপর ডিপেন্ড করে। বাড়ে না কমে? স্যার অ্যাটমিক ওয়েট যত বেশি হবে তত বাড়বে। কি বাড়বে? ওয়েভলেন্থটা। তাই? মানে স্যার ইন্টেন্সিটিটা আর কি। আচ্ছা, এরপরে যাও, তুমি মিউট করো। রোল 13 আসো। রোল 13 স্যার আছে হয়তো, আমি একটু রেসপন্স নাই কেন? অঙ্কিতা। ইয়েস স্যার। তুই ঘুমাচ্ছিল নাকি? বলো যে কিভাবে ব্র্যাগ। স্যার ঘুমাচ্ছিলাম না। হ্যাঁ, কিভাবে একটা এক্স-রে ডিফ্লেকশন প্যাটার্ন থেকে একটা পিক থেকে ব্র্যাগ ল অ্যাপ্লাই করে তুমি প্লেন আইডেন্টিফাই করবা? জি স্যার। স্যার আরেকবার কোশ্চেনটা আমি ভালো করে শুনি নাই। কিভাবে এক্স-রে প্যাটার্ন থেকে ব্র্যাগ লকে ব্যবহার করে তুমি প্লেন আইডেন্টিফাই করবা? ব্র্যাগ সিচুয়েশনটাকে ব্যবহার করে তুমি প্লেন আইডেন্টিফাই করবা। আচ্ছা, এটা বলো দেখি যে একটা এই স্যাম্পলের মধ্যে যদি ইন্টারনাল স্ট্রেস, টেনসাইল স্ট্রেস থেকে থাকে তাহলে কিভাবে তুমি বুঝবা? আমার কথা শুনতে পাচ্ছ অঙ্কিতা? সূর্য? জি স্যার। ও আর কথা বলে না কেন? তো স্যার হয়তো নেটের সমস্যা স্যার, ও মেসেজ দিয়েছে আর কি যে স্যার আই ক্যান্ট হিয়ার নিচে। রোল 18 ও তো, ওকে তো প্রথমটা তো কোশ্চেন শুনছে কিন্তু এরপরে তো শুনে নাই। আচ্ছা, রোল 18 বলো। 18 জি। তুমি সেকেন্ড কোশ্চেনটা শুনতে পাইছো? ওকে কোশ্চেন যে স্যার, তুমি কোশ্চেন শুনতে পাইছো? ওকে করলাম যে সেকেন্ড কোশ্চেনটা। জি স্যার।
সেকেন্ড কোশ্চেনটা কি ছিল বলো? স্যার ব্র্যাগস সূর্য সূর্য জি স্যার। সেকেন্ড কোশ্চেনটা কি ছিল একটু বলো ওকে। হ্যাঁ, তো সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে যে মানে যদি একটা টেনসাইল স্ট্রেস থাকে একটা ইয়ার মধ্যে, একটা স্যাম্পলের মধ্যে, তাহলে ওটা এক্সআরডি প্যাটার্ন দেখে কিভাবে বোঝা যাবে? শুনতে পাইছি মাহফুজ? হ্যালো হ্যালো হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাইছিস কি বলছি? ওই যে পুরাটা শুনতে পাইনি, ওই আরেকবার। তো মানে একটা একটা স্যাম্পলের মধ্যে যদি টেনসাইল স্ট্রেস থাকে তাহলে সেটা হচ্ছে তার এক্সআরডি প্যাটার্ন দেখে কিভাবে বোঝা যাবে? আচ্ছা, সম্ভবত টু থিটা থেকে হালকা লেফটে সরে যাবে এন্ড ব্র্যাক্স অ্যাঙ্গেল থেকে আর কি পিকটা শিফট করে কোন দিকে যাবে? লেফটে না রাইটে? লেফটে। আর যদি সেটা ইউনিফর্ম নন ইউনিফর্ম যদি স্ট্রেন হয়ে থাকে তখন? জি স্যার, শুনতে পাইনি স্যার, আরেকবার বলবেন? নন ইউনিফর্ম যদি স্ট্রেন হয়ে থাকে তখন? স্যার নন ইউনিফর্ম হইলে তো পিক পাওয়া যাবে না আই গেস। রোল 21 আছে? রোল 21? ইয়েস স্যার। ইয়েস স্যার। আছো? জি স্যার। আচ্ছা, ড্র্যাগ লোড যে করার সময় ডিরাইভ করার সময় কিছু অ্যাজাম্পশন বলা হয়, কি সেগুলা কি বলো দেখি? স্যার আমাদের যে ইনসিডেন্ট বিমটা আসবে সেটা স্যার প্যারালাল হতে হবে এবং হচ্ছে তার সাথে স্যার আমাদের ক্রিস্টালটা পারফেক্ট ক্রিস্টাল হইতে হবে এবং তার সাথে হচ্ছে স্যার স্যার এই দুইটাই তো মনে হয়। আমরা যে স্যাম্পল গুলা করি সেগুলি কি আইডিয়াল কন্ডিশন হয় আর নন আইডিয়াল কন্ডিশন? জি স্যার, নন আইডিয়াল কন্ডিশনে আমরা নরমালি ইউজ করি। তোমার রোল নাম্বার কত? স্যার 21। এরপর বলো 39 আছো? ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো যে আমি এক্স-রে প্যাটার্ন পেলাম, প্যাটার্ন থেকে ড্র্যাগ লকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে কিভাবে আমি প্লেন আইডেন্টিফাই করব? স্যার হচ্ছে ব্র্যাগস ল অ্যাপ্লাই করে হচ্ছে স্যার আমরা হচ্ছে ডি স্পেসিংটা জানতে পারি। আমরা থিটা এন্ড ল্যামডা হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে জানবো, এন্ড ডি স্পেসিং থেকে হচ্ছে কি ধরনের প্লেনে আছে ওই ক্রিস্টালটা বা কি ধরনের প্লেন মেনটেন করতেছে সেটা হচ্ছে আইডিয়া করতে পারবো। এন্ড পাউডার ডিফ্লেকশন মেথডের ফাইলের যেই পিকগুলো আছে সেগুলোর সাথে হচ্ছে যদি আমরা ম্যাচ করি তখন হচ্ছে আইডিয়া করতে পারবো যে আসলে এটা কি ধরনের ক্রিস্টাল। হ্যালো 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 স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার মনে হয় ডিসকানেক্ট করে দিল। না স্যার আছেন, একটু ওয়েট কর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ডিসকানেক্ট হয়ে গেছে, সমস্যা। আচ্ছা শোনো, এই জি স্যার। লাস্ট কি আনসার করতেছিলা? জি স্যার রোল আমি নাম্বার স্যার কত? স্যার 39 স্যার। 39। কি প্রশ্ন ছিল তোমার? স্যার কোশ্চেন ছিল হচ্ছে আমরা কিভাবে ব্র্যাগস ল ইউজ করে হচ্ছে ক্রিস্টালের আইডেন্টিফিকেশন করতে একটা পারি। পিক থেকে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারো? মানে একটা পিক আছে, একটা পিক, সেখান থেকে ব্র্যাগ ল অ্যাপ্লাই করে এটা কোন প্লেনটা তুমি বাইর করো কিভাবে? স্যার একটাই পিক দেয়া আছে আমাদের। অনেক পিক দেওয়া আছে, তাহলে এক একটা পিক তো একটা প্লেনের জন্য। জি স্যার। এই প্লেনটা তুমি কিভাবে আইডেন্টিফাই করো? স্যার ওই পিকের জন্য যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটি মেজার করে হচ্ছে আমরা এই কোন ধরনের প্লেন থেকে এই ধরনের ইন্টেন্সিটি পাই, সেই ইনফরমেশন থেকে হচ্ছে আমরা বের করতে পারি। আচ্ছা, মনোক্রোমেটিক এক্সরে আমাদের কেন দরকার হয়? স্যার মনোক্রোমেটিক এক্সরে দরকার হয় কারণ হচ্ছে আমরা যদি স্যার কন্টিনিউয়াস এক্সরে ইউজ করি অথবা হচ্ছে আদার্স হচ্ছে ডিফারেন্ট ল্যামডা প্রেজেন্ট থাকে, তখন হচ্ছে আমাদের হচ্ছে শার্প পিক গুলা হচ্ছে আসলে পাওয়া যাবে না, র্যান্ডম পিক আসবে আমাদের। সো র্যান্ডম পিক থেকে হচ্ছে স্যার ডিফারেন্ট ল্যামডা থাকবে আমাদের। হোয়াইট কালারের লাইটের জন্য হচ্ছে আলোর হচ্ছে ডিফারেন্ট ওয়েভলেন্থ হচ্ছে অ্যাড থাকে। সো এখন আমরা যদি মনোক্রোমেটিক ইউজ না করে হচ্ছে সবগুলা হচ্ছে ল্যামডা ইউজ করি, তাহলে এক এক ধরনের হচ্ছে ইন্টেন্সিটি পাওয়া যাবে, যেটা হচ্ছে প্রবলেমেটিক হবে আমাদের জন্য ক্লিয়ারলি আইডেন্টিফাই করার জন্য। রোল 47 আছো? রোল 47 না স্যার, আই থিংক ও নাই, চেক করে দেখলাম। 49 আছে? 49 আছে। জি স্যার আছে। তুমি বলো, ও যে কথাটা বললো যে কেন আমাদের মনোক্রোমেটিক দরকার হয়, এইটা আনসারটা হয়নি। আমি যেটা স্যার মনোক্রোমেটিক না হলে স্যার হচ্ছে অনেকগুলা এক্সরে হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়বে, তার কারণে স্যার কোহেরেন্ট যেই আমরা যে কোহেরেন্সিটা মেইনটেইন করতে যাচ্ছি ওইটা মনে হয় পাবো না। মনে হয় বললে তো হবে না স্যার, পাবো না মানে ওইটার আছে মানে অ্যাঙ্গেল গুলা ডিফারেন্ট আসবে, বিভিন্ন অ্যাঙ্গেলে পড়বে, এর জন্য। কি আমরা এক্সরে ডিফ্লেকশনের মাধ্যমে কি কোনো গ্রেইন সাইজ অথবা ক্রিস্টাল সাইজ মেজার করতে পারি? হ্যাঁ স্যার পারি। কিভাবে? স্যার একটা ফর্মুলা আছে, শেরার ফর্মুলা, ওইখানে স্যার হচ্ছে ফর্মুলাটা কি বলো? স্যার ফর্মুলাটা স্যার পুরোপুরি মনে হয়, কিন্তু ছোট হাতে টি ইজ ইকুয়াল টু হচ্ছে উপরে স্যার একটা নাম্বার আছে, নিচে হচ্ছে স্যার মানে স্যার ফর্মুলাটা স্যার ওইভাবে। রোল 37 আছো? তুমি মিউট করো। রোল 37। জি স্যার আছি। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে। রেসিপ্রোকাল ল্যাটিস বলতে কি বোঝায়? স্যার রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে মানে একটা আমরা একটা ল্যাটিস বানাবো যেখানে মানে লেন্থটা হচ্ছে রেসিপ্রোকাল ফর্মে থাকবে। আমরা হচ্ছে সবগুলা প্লেনকে একটা করে পয়েন্ট হিসেবে বিবেচনা করব এই রেসিপ্রোকাল ল্যাটিস। তাহলে রেসিপ্রোকাল ল্যাটিস আর এর মধ্যে রিয়েল ল্যাটিসের মধ্যে পার্থক্য কি? স্যার রিয়েল ল্যাটিসের যে প্লেন সেটা হচ্ছে আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের পয়েন্ট হিসেবে বিবেচনা করব, আর হচ্ছে আর ডি স্পেসিংটা যেটা রিয়েল ল্যাটিসে ওটা রেসিপ্রোকাল ল্যাটিসে 1/d হয়ে যাবে। ঠিক আছে। তোমার রোল নাম্বার কত? 37। জি। আচ্ছা, এখন বলো 13 কি আসো? 13 12 আছে? 12 জি স্যার 12 আছে। আফিফ? यस স্যার 12 আছে। হ্যাঁ বলো, যে রেসিপ্রোকাল ল্যাটিস আর রিয়েল ল্যাটিসের ভিতর ডিফারেন্স কি? স্যার শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, তুমি আমাকে শুনতে পাচ্ছ কি? স্যার শুনতে পাচ্ছেন? আমি জি স্যার শুনতে পাচ্ছি। রিয়েল ল্যাটিস এবং রেসিপ্রোকাল ল্যাটিসের মধ্যে ডিফারেন্স কি? একটা বড় ডিফারেন্স বলো। স্যার একটা বড় ডিফারেন্স হলো রিয়েল ল্যাটিসে প্রত্যেকটা প্লেনের জন্য আমি রেসিপ্রোকাল ল্যাটিসে এক একটা করে পয়েন্ট পাই। এটা হচ্ছে পার্থক্য, যে একটা হচ্ছে প্লেন যেগুলো একটা 2D স্পেস, সেটার জন্য আমি একটা পয়েন্ট পাচ্ছি হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসে। রেসিপ্রোকাল ল্যাটিস দিয়ে, রেসিপ্রোকাল ল্যাটিস বা রেসিপ্রোকাল স্পেস দিয়ে এটা দিয়ে আমরা কি করি? এটা আমাদের কি কাজে লাগে?
তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা বিভিন্ন প্লেনের জন্য মানে কোন কোন প্লেনের জন্য হচ্ছে পয়েন্ট গুলো আসছে, কোন কোন প্লেন গুলো হচ্ছে ওই ইয়েতে প্রেজেন্ট আছে, এবং কোন কোন প্লেন গুলোর মধ্যে ডিসটেন্স কত, প্লেন গুলোর মধ্যে ওরিয়েন্টেশনটা কিরকম, সেগুলো সবগুলো ডাটা আমরা রেসিপ্রোকাল ল্যাটিসের প্যারামিটার গুলো থেকে পাই। তুমি মিউট করো। রোল হ্যালো 47 আছে, রোল 47 আছে, রোল 47, রোল 47। না স্যার, ও মনে হয় আজকে প্রেজেন্টই ছিল না। প্রেজেন্ট ছিল না? না স্যার। আচ্ছা শোনো, আজকে আমি শেষ করি, আর অল্প কজন বাকি আছে। আমরা নেক্সট দিন শুরু হওয়ার আগে বা অন্য কোনো একটা সময় যখন সিগন্যাল ভালো থাকে তখন মনে হয় যদি আমাদের যদি ভালো হতো, নেটওয়ার্ক ভালো থাকলে এত সময় লাগতো না, সবার হয়ে যেত। বাকি যারা দেয়নি তাদেরকে আমি তখন নিব, এটা বলে দিবা। এখন কারা অ্যাবসেন্ট আছে তুমি একটু করো, আমাকে অ্যাবসেন্টের ইয়াটা পাঠিয়ে দাও। জি স্যার, আমি শিওর, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি, আর অল্প কজন বাকি আছে, বেশি বাকি নেই। ঠিক আছে? জি স্যার, জি স্যার। পরে বেশি স্যার, বাট অনেকে মানে পরে কয়েকদিন সিটি আছে তো, সো মানে আমি শিওর না আসলে যারা বাকি আছে একটু মানে বলি যে যদি ওরা আজকে যাস নাকি পরে যাস, কারণ স্যার আজকে নিলে ভালো হতো। আজকে লাস্ট ক্লাস তো, আপনি চাইলে মানে একটু এক্সটেন্ড করতে পারেন। মানে এটা না এখন তো করা যাবে না, এইভাবে নেটওয়ার্ক আবার এদিকে নামাজের সময় গেছে। দেখা যাক, আমি এরকম হতে পারে যে আমি রাতেও তোমাদেরকে কল করতে পারি, রেডি থেকে আর কি। বেশিক্ষণ তো সময় লাগবে না, 15-20 মিনিট যদি রাতে সময় পাই। ঠিক আছে, বাকি রোলগুলো একটু বললে ভালো হতো স্যার, কারা কারা বাকি আছে। বাকি আমি কেন বলবো, এটা যারা দেয় নাই, যাদের সাথে আমার কমিউনিকেশন, এরা জানে না, আমি এটা বলবো না। যারা এইখানে দেয় নাই তারা আসবে, অন্যরা যারা দিয়ে দিছে তারা না আসলেও চলবে। কি তুর্য, ঠিক আছে? জি স্যার, হ্যাঁ আমি জানিয়ে দেবনি আর কি। জানিয়ে দিবা, এবার যারা আসবে তাদের থেকে আমি নিব, আর যারা আসবে না আমি সবাইকে এখানে, আমার এখানে তো লিস্ট আছে, আমি তো নাম্বার দিয়ে দিছি, রোল নাম্বার সামনে আছে। যারা নাই তাদেরকে আমি ডাকবো, যে থাকবে সে দিবে, যে থাকবে না সে দিবে না। কারণ যাদের না হয়েছে তারা তো জানো, তাহলে আমি কাদের আবার বলবো কেন? এখন তো সবারই থাকার কথা ছিল। ঠিক আছে তুর্য? জি স্যার, আপনি আমাকে একটু জানান স্যার, মানে কখন আর কি। ঠিক আছে, এটা হয়তো আজকে কি আজকে শনিবার না? জি স্যার, আজকে শনিবার। দেখা যাক, এটা হয়তো রাত 9:30 10টা হোক, ওই সময় যদি একটু সিগন্যালটা ভালো হয়, এই নেটওয়ার্কটা যদি ভালো হয়, দেখা যাক। জি স্যার, এটা তো বেশি সমস্যা না, এখন তার সময় তো সবাই তো বাসায় থাকে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো তোমরা, আসসালামু আলাইকুম। তুমি মেসেজ করে অ্যাবসেন্টি রোল নাম্বারগুলো পাঠিয়ে দাও। জি স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি নোট করছো? জি স্যার, নোট করেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।